আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১-এর বীর শহীদদের স্মরণে দোয়া মোনাজাত। জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী ও বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষণায় হানাদার প্রতিরোধের শক্তি পেয়েছিল মুক্তিকামী জনতা। চট্টলা এক্সপ্রেসের ২ বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিয়োগলের করুণ সুর বেজে ওঠে তখন। শ্রদ্ধা নিবেদনের পরেই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে দোয়া ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এরপরে বিভিন্ন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করে ফুলেল শ্রদ্ধা। দর্শক, সরাসরি নিয়ে যাব জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। ভোর থেকেই কিন্তু আপনি জানেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই সাধারণ মানুষ, রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতে শুরু করেন এবং সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন ৭১-এর বীর শহীদদের প্রতি। একই সাথে যে ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি তাদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি তারা সম্মান প্রদর্শন করছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে তাদেরও ছোট ছোট ব্যানারে তারা কিন্তু এখানে এসেছেন অনেকে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে দেখেছি যারা এই শহীদ বেদিতে, স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এবং আপনি যেমনটি জানতে চাইছিলেন যে তারা আসলে মূলত কি বলছেন বা তাদের কিভাবে এই দিনটিকে তারা মানুষ সেই সময় ১৯৭১ সালের এই ২৬শে মার্চ মানুষ অস্ত্র হাতে নিয়েছিল দেশ স্বাধীন করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যাশা মানুষ করছেন। এবং যদি ছবিও তো দেখাই, সহকর্মীরা যেমন বলছিলেন যে এরই মধ্যে কিন্তু সাধারণ মানুষের আনাগোনা বাড়ছে। এর আগে মূলত সকাল থেকেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির স্পিকার, সেই সঙ্গে যারা কূটনীতিক ছিলেন তাদের পরপরই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় এবং তারা আসছেন এবং ফুল দিচ্ছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে এখন পর্যন্ত ফুল দেওয়া হয়েছে। এখন অনেকেই ব্যক্তিগত উদ্যোগে অনেকে আসছেন, শিশু সন্তানদেরকে নিয়ে আসছেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে, মুক্তিযুদ্ধ আত্মত্যাগের সঙ্গে তাদের পরিচয় করা দেওয়ার জন্য। বংশ পরম্পরায় যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে, আর সেটি এই আজকের দিনে বারবার দেখা যাচ্ছে বা প্রমাণ হচ্ছে। এদেশের মানুষ মুক্তিযুদ্ধ চেতনায় এই দেশে গড়তে চান এবং যারা ১৯৭১ সালে মুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের কেউ কেউ বিচার দাবি করছেন এবং সে সঙ্গে রাজনৈতিক অধিকারের প্রশ্নেও অনেকেই তাদের সেই অধিকার থাকা উচিত নয় বলে তারা মনে করছেন। একেবারে সাধারণ মানুষের মত হচ্ছে তারা যেই মুক্তিযুদ্ধ যে আকাঙ্ক্ষায় হয়েছিল সেই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয়। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার পারদ অনেক বেশি। খুব স্বাভাবিকভাবে কথা বলার স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল, বাংলাদেশের কথা বলার স্বাধীনতা নেই, মানবাধিকার নেই। আর সেই জায়গায় যারা বর্তমানে ক্ষমতা রয়েছেন তারা কিন্তু সে বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন গত ১.৫ দশক। এখন তারা ক্ষমতায় রয়েছেন, মানুষ প্রত্যাশা করছেন তারা যেসব বিষয় নিয়ে এতদিন সোচ্চার ছিলেন, বিরোধী দলের ভূমিকায় ছিলেন, আর সেই জায়গায় এখন তারা যেন দায়িত্বশীল সরকার হিসাবে সেই মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে না নেয়, মানুষের মানবাধিকার যেন সমুন্নত রাখে, সেই সঙ্গে বাংলা গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, সেই গণতন্ত্রের চর্চা যেন অব্যাহত থাকে। আর সেই আহ্বান, সেই দাবি বারবার জানানো হচ্ছে।
এখন পর্যন্ত আসলে চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘন্টা আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আসলে যে বগিতে আগুন লেগেছে এবং যে পাওয়ার কারে আগুনটি আসলে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, সেই বগিগুলোতে আসলে একটু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা একটু খুঁজে দেখার চেষ্টা করছেন ভিতরে কেউ আটকা পড়েছে কিনা বা কেউ সেখানে রয়েছেন কিনা। তবে কিছুক্ষণ আগেই রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা এখানে এসেছেন তারা আসলে বলছেন যে ভিতরে কেউ আটকা পড়া নেই এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদে সরে এসেছেন। এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি আসলে সেটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই 4 সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে এবং সেই কমিটি আগামী 2 দিনের মধ্যেই এই যে ঘটনা সেই ঘটনার কারণ কিংবা এখানে কি ঘটেছিল সেই বিষয়গুলো আসলে তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে সকাল 6টায় এই চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আধা ঘন্টা দেরিতে আসলে ছেড়ে এসেছে এবং যখনই তারা প্রায় ফৌজদারহাটের কাছাকাছি আসেন তখন থেকে আসলে ট্রেনটি কিছুটা ধীর গতি হয় এবং তখনই আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা বুঝতে পারেন ট্রেনটিতে আসলে কিছু একটা ঘটতে চলেছে। পরবর্তীতে আসলে নানাভাবে যাত্রীরা বুঝতে পারেন, জানতে পারেন যে ট্রেনটিতে আগুন লেগেছে এবং সেটি আসলে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আসলে চালকের দক্ষতা কিংবা যারা এখানকার যারা কর্মকর্তারা ছিলেন আর এটি আসলে সৌভাগ্য বলা চলে, সেটি হচ্ছে যে বিএম গেট অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির খুব কাছেই এই ঘটনাটি ঘটায়। সেখান থেকে আসলে পানির যেই সোর্স সেটি আসলে খুব দ্রুত এখানে পাওয়া যায় এবং যারা সেনা কর্মকর্তারা রয়েছেন কিংবা সেখানে ভিতরে যারা সিভিলিয়ান রয়েছেন তারাও কিন্তু দ্রুত এখানে এসে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি তারা আসলে শুরু করতে পারেন এবং সেটি কিন্তু আসলে তারা দ্রুততার সাথে নির্বাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সেটিতে তারা সফল হন এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যুক্ত হয়েছে এবং তারাও কিন্তু সেই উদ্ধার কাজে যুক্ত। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় প্রায় 6 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার হলেও মিলছে একের পর এক মরদেহ। এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও অনেকে। ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে 2টি কমিটি। নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ পন্টন থেকে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিক কয়েকজন সৌভাগ্যক্রমে ভেসে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী নিমজ্জিত হয় জলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের ডুবুরি দল। কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। শুরু হয় উদ্ধার অভিযান। অল্প সময়েই নিশ্চিত করা হয় বাসের অবস্থান। টেনে তোলার পর পাওয়া যায় একে একে 17 জনের মরদেহ। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয়েছে সৌহার্দ্য বাসটি। এখনও নিখোঁজ প্রায় বেশ কয়েকজনের মরদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে বাসে ছিল 40 থেকে 45 জন। ফেরিতে ওঠার আগে তাদের কয়েকজন নিচে নেমে এলো, বাকিরা ছিল বাসের ভেতরে। তবে শুরুতে উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত 9 জন নারী ও 3 জন শিশু রয়েছে। কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ঘটনার খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব হাসান। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয় 2টি আলাদা তদন্ত